জুলাই সনদের আলোকে ফ্যাসিবাদ মুক্ত দেশ করবে নতুন সরকার, বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। তারেক রহমানের মন্ত্রিসভা গঠনে তোড়জোড়, এমপি মন্ত্রীদের শপথের জন্য প্রস্তুতি সম্পন্ন। সহিংসতার প্রতিবাদে জামায়াত জোটের বিক্ষোভ, সংসদে গঠনমূলক রাজনীতির আশা ডক্টর শফিকের। ত্রয়োদশ সংসদের 50% সদস্য ঋণগ্রস্ত, বলছে টিআইবি। 70 আসনে 21% জাল ভোটের তথ্য। আসসালামু আলাইকুম, মহসানা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই অভ্যুত্থান ও গণভোট ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ করার পথ খুলে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন নতুন সরকারের দায়িত্ব জানিয়ে এ কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। রাতে রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। নির্বাচন কেবল একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, গণতান্ত্রিক ব্যবস্থার নতুন বাংলাদেশের অভিযাত্রার সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের পর দেশকে সচল রাখাই সবচাইতে কঠিন কাজ ছিল বলে জানান তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদায়ী ভাষণে শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই গণঅভ্যুত্থানে জড়িত নানা শ্রেণী পেশার মানুষের আত্মত্যাগ। ফ্যাসিবাদের বিদায়ের পর উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন শেষ হওয়ায় রাজনৈতিক দল সহ দেশের সব মানুষকে ধন্যবাদ জানান তিনি। আমরা একটি উৎসবমুখর, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি, যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা, নতুন বাংলাদেশের জন্ম, যাতে ভবিষ্যতে আর কখনো কোনো জালেম মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, যেন আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হয়, শত শত আয়নাঘর সৃষ্টি না হয়, বিচার বহির্ভূত হত্যা ফিরে না আসে। সেই জন্য কেবল রাজনৈতিক অঙ্গীকারই যথেষ্ট নয়, প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক ও গভীর সংস্কার। এই উপলব্ধি থেকেই অন্তর্বর্তী সরকার তার সংস্কার কর্মসূচিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ভাষণে সরকার পরিচালনার চ্যালেঞ্জ ও তা উত্তরণের পদক্ষেপগুলো তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে লুটে পুটে খেত, তারাই দেশের এই যন্ত্র চালাতো। তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে। বড় কর্তা পালিয়েছে, মাঝারি কর্তা পালিয়েছে, অন্যরা ভোল পাল্টিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে। অবশেষে 12ই ফেব্রুয়ারি আসলো। 1.5 যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। আমরা দায়িত্ব গ্রহণের সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভঙ্গুর। থানাগুলো ছিল পুলিশ শূন্য, জনগণের মধ্যে আস্থার বদলে ভয় ও শঙ্কা তৈরি হয়েছিল। ধাপে ধাপে আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না, বেআইনিভাবে কাউকে তুলে নিয়ে যায় না, বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না, পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও আধুনিকীকরণের বিষয়টি পরিকল্পিতভাবে উপেক্ষিত ছিল। আমরা অল্প সময়ের মধ্যেই সেই অবস্থার মৌলিক পরিবর্তনের সূচনা করতে পেরেছি। দেশকে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকার কথা স্মরণ করে দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা সংকটে সমাধানে তার চেষ্টার কথা। রোহিঙ্গা সংকট আমাদের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনীতির উপর একটা গুরুতর দীর্ঘস্থায়ী চাপ সৃষ্টি করে রেখেছে। দুঃখজনকভাবে দীর্ঘ সময় ধরে এই সংকট নিরসনে কোনো কার্যকর সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ দৃশ্যমান ছিল না। দায়িত্ব গ্রহণের পর আমরা আন্তর্জাতিক অঙ্গনে মৃতপ্রায় এই ইস্যুটিকে পুনরায় বিশ্ব মনোযোগের কেন্দ্রে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এই সংকটের গুরুত্ব অনুধাবন করে জাতিসংঘ আমাদের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘের মহাসচিব নিজে বাংলাদেশ সফর করেছেন
এবং সমস্যার টেকসই সমাধানে সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেছেন। নতজানু পররাষ্ট্রনীতি কিংবা অপর দেশের নির্দেশনা ও পরামর্শ নির্ভর বাংলাদেশ এখন আর নয়। আজকের বাংলাদেশ নিজের স্বাধীন স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসী, সক্রিয় ও দায়িত্বশীল। বিশ্বের সকল দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কৌশলগত সিদ্ধান্ত নিতে সক্ষম এমন একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ নিজেকে প্রতিষ্ঠিত করেছে। গণহত্যার বিচার স্বচ্ছতার সঙ্গে চলমান রাখবে আগামী সরকার, এর প্রত্যাশাও করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী সব পদক্ষেপে জুলাই যোদ্ধাদের ত্যাগ স্মরণে রাখার পরামর্শ দেন তিনি। আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ আমাদের সকলের সহায় হন। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় চরমোনাই পীরের সিদ্ধেশ্বরীর বাসায় যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করায় ইসলামী আন্দোলনের আমিরকে ধন্যবাদ জানান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির প্রধানের সাথে দেশ গঠনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মুফতি রেজাউল করিম। দেশ পরিচালনায় সবার মতো ইসলামী আন্দোলনেরও সহযোগিতা চেয়েছেন বিএনপি প্রধান। চরমোনাই পীর সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে ইসলাম বিরোধী কিছু না করার পরামর্শ দেন। এ সময় তাকে আশ্বস্ত করেন তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চরমোনাই পীর। আমাদের সাথে কমিটমেন্ট করেছে যে সেও সকলকে নিয়ে এই দেশ সুন্দর গড়ার ব্যাপারে সে আন্তরিকভাবে সবার সাথে ঐক্যতা, সৌহার্দ্যতা, সম্পর্ক তৈরি করে এই দেশ সুন্দরভাবে পরিচালনা করার আমাদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং চেষ্টা করবে। আর জুলাই সনদের ব্যাপারে আমরা বলেছি এইটা আমাদের দেশের কল্যাণের জন্যই করা হয়েছে। এইটা বিশেষ করে আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ার সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানিয়েছেন। আইন অনুযায়ী কোনো ব্যক্তি ২টি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসনগুলো লিখিতভাবে ছেড়ে দিতে হয়। এরই অংশ হিসেবে বগুড়া ৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান। পরে গেজেট প্রকাশ করে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ঢাকা ১৭ ও বগুড়া ৬ এই ২ আসন থেকে নির্বাচন করে জয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে ঢাকা ১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। নবীন প্রবীণের সমন্বয়ে ছোট আকারের মন্ত্রিসভা গঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এদিকে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের জন্য। কাল শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। এ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে শপথ নেবেন এমপিরা। একই স্থানে বিকেলে শপথ গ্রহণ করবেন মন্ত্রীরা। বিস্তারিত শফি মাহমুদ সাগরের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় সংসদ ভবন। ২৯৬ জন নির্বাচিত প্রতিনিধিকে মঙ্গলবার সকাল 11:30টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবে সরকার। জুলাই সনদের ব্যাপারে একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। রাজধানীর রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, নবীন ও প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিসভায় ঠাঁই পাবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনারা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে
অবদান রেখেছে তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় স্থান পাবেন। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন, কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। ইতোমধ্যে মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রিসভার জন্য গাড়ি, দেহরক্ষী সহ সকল সুযোগ সুবিধার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সকালে আপনারা জানেন যে দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উন্মুক্ত আকাশের নিচে বিকাল 4টায় মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ আয়োজিত হবে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে 13টি দেশের কূটনৈতিক, রাষ্ট্রদূত সহ প্রায় 1200 অতিথিকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করানো প্রধান নির্বাচন কমিশনারের সাংবিধানিক এখতিয়ার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ কে করাবেন সেটি এখনও নির্ধারিত নয় বলেও উল্লেখ করেছেন তিনি। স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। নির্বাচন পরবর্তী সহিংসতার ইতি না ঘটলে দেশ আরও একটি অভ্যুত্থানের সাক্ষী হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে 11 দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ঐক্যের নেতারা দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি তোলেন। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। গোলাম পরোয়ার বলেন, রক্ত দিয়ে গড়া জুলাই সনদ বাস্তবায়ন না হলে পুরনো ফ্যাসিবাদের সঙ্গে যা হয়েছিল নতুন ফ্যাসিবাদের সঙ্গেও সেটি করা হবে বলে তিনি জানান। আমাদের বড়দের অপকর্মে তারা থাকবেন সুশৃঙ্খল ভাবে প্রতিশ্রুতি দিয়ে আজকের এই নির্বাচনে যে অনিয়ম হয়েছে, ফলাফল তৈরিতে, ফলাফল ঘোষণায়, প্রিজাইডিং পোলিংরা যখন ব্যালট গণনা করেছেন, সম্প্রচার হচ্ছে একের পর এক ফলাফল, হঠাৎ সম্প্রচার বন্ধ করে কি রহস্যের জাল করে বিরোধী দলীয় অর্থাৎ 11 দলীয় ঐক্যের একের পর এক বিজয়ের বার্তাকে থামিয়ে দেওয়া হয়েছে। সেই রহস্য জাতির কাছে প্রকাশ করতে হবে। অতীতের গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে একটি সুসংহত ও দায়িত্বশীল রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে জামায়াতে ইসলামী। বিরোধী দলে থেকেও গঠনমূলক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার বা বিরোধী দল এই পরিচয়ের চেয়েও গুরুত্বপূর্ণ মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে গভীর বিচ্যুতি দেখা দিয়েছে সেগুলোর সংস্কারে কাজ করবে জামায়াত। তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল হিসেবে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থার যেভাবে দায়িত্বশীল ভূমিকা রাখা হয়, জামায়াত ইসলামীও সেভাবেই কাজ করবে। সরকারি দল আন্তরিক হলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ উদ্যোগের কথাও তিনি জানান।
নির্বাচনের আগে যত কথা আমরা আপনাদেরকে বলেছি, একটা বিরোধী দল হিসাবে আমাদের নিজের অবস্থান থেকে তার যতটুকু সর্বোচ্চ পালন করা সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব, আমরা সেই ব্যাপারে ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না। সুদিনে দুর্দিনে যাই এসুক, আমরা দেশবাসীর সাথে থাকবো ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংসদে যাবে এনসিপি, একথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করে এনসিপি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। জনগণ গণভোটে রায় দেয়ায় সনদ বাস্তবায়নের কোনো সমস্যা দেখছে না দলটি। জুলাই সনদে আইনি ভিত্তি হয়ে যাওয়ার স্বাক্ষর করা হয়েছে বলে জানান নাহিদ। এ সময় উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁ এর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকার প্রধান হিসেবে এটি ডক্টর ইউনূসের শেষ সাক্ষাৎ। আসন্ন রমজান মাসে 18 ফেব্রুয়ারি থেকে সরকারি, বেসরকারি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার হাইকোর্টের নির্দেশ স্থগিত করেছে চেম্বার আদালত। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ এই আদেশ দেন। এর ফলে রমজান উপলক্ষে 8 মার্চ থেকে স্কুল বন্ধ রাখার যে সিদ্ধান্ত রয়েছে তাই বহাল থাকল। এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে গতকাল বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ 18 ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার আদেশ দেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা 5 দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে স্কুল, কলেজ, মাদ্রাসা সহ দেশের শিক্ষা প্রতিষ্ঠান। নতুন সরকার শপথ নেয়ার আগের দিন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এলেন নাসিমুল গনি, যিনি এতদিন স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছিলেন। রেওয়াজ অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবই মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। আগামীকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির নতুন সরকারের শপথ হবে। সোমবার নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মধ্য দিয়ে প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ এই পদে একদিনের মাথায় আবারও পরিবর্তন এলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে জানিয়ে দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি বলছে, তাদের পর্যবেক্ষণ করা 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া 35% আসনে ভোটারদের ভোট দিতে বাধ্য করার ঘটনাও ঘটেছে। এছাড়া ত্রয়োদশ সংসদের 50% সদস্য ঋণগ্রস্ত বলে দাবি করেছে টিআইবি। নাজিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনে 299 আসনের মধ্যে 70টি আসনের সবকটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তারা বলছে 70টির মধ্যে 46% আসনে ভোটারদের হুমকি দেয়া হয়েছে, 35% আসনে তাদের বাধ্য করা সহ 21% আসনে এক বা একাধিক জাল ভোটের তথ্য মিলেছে। 70টি আসনের মধ্যে 21% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। তার অর্থ এই নয় যে এই 70টি আসনে 21% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে 21% জাল ভোট পড়েছে, সেটি কিন্তু কোনো অবস্থায় আমরা বলছি না। ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে, দুটো হতে পারে, কিন্তু সেটা পুরোটাই জাল ভোট হয়ে গেছে 21%, এটা হিসাব করে 21% জাল ভোট হয়েছে সেটা বলা কিন্তু অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সে কথাটা বলছি না, প্লিজ।
এছাড়াও প্রার্থীদের প্রায় সবাই আচরণবিধি লঙ্ঘন করেছে বলে তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। তারা বলছে, ভোটার প্রতি যে ব্যয়সীমা তা অতিক্রম করেছে প্রায় সকল দলের প্রার্থীরা। বিএনপি, জামায়াতের প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরাও ব্যয়সীমা ছাড়িয়েছে কয়েকশো গুণ। নির্বাচন ঘিরে সংঘর্ষ হয়েছে উল্লেখযোগ্য হারে, বলছে টিআইবি। নির্বাচনী সহিংসতা হয়েছে, আপনারা সেটা দেখছেন। বিশেষ করে নির্বাচন পূর্বকালে কর্তৃত্ববাদী যে পতিত কর্তৃত্ববাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি। কাজে অনেক ক্ষেত্রে ত্রিমুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে। এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যা। পাশাপাশি শতকরা 60% এমপি ব্যবসায়ী, বলছে টিআইবি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু হলেও নির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন কিছু সহিংসতা এর সাফল্যকে কিছুটা হলেও ম্লান করেছে বলে মনে করছে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থার সমন্বিত সংগঠন ভয়েস নেটওয়ার্ক। বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটি আরও জানায়, এবারের নির্বাচন বিগত কয়েকটি বিতর্কিত নির্বাচনের মতো একপাক্ষিক হয়নি, বরং ছিল অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর। তবে জুলাই অভ্যুত্থানের পর যখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, তখন সামান্যতম অনিয়ম কিংবা সহিংসতাও কাম্য নয়। জানানো হয়, নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী এই 3 পর্যায়ের ঘটনা বিশ্লেষণ করে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরা হবে। নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় এখনও মামলা না হওয়ায় তদন্ত করতে পারছে না পুলিশ। ইতিমধ্যে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তদন্ত টিম গঠন করা হয়েছে। সম্প্রতি হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ার অপরাধে ধানের শীষের নেতাকর্মীরা এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার বাড়ি হাতিয়ার চান্দনী ইউনিয়নে বলে জানা গেছে। ধর্ষিত নারী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। ঢাকা ৮ আসনে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল কেন্দ্রে জোরপূর্বক ধানের শীষ প্রতীকের ভোট বৈধ করার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী এজেন্ট আফরোজা আব্বাস। বলেন, ব্যালট পেপারের ডিজাইনের কারণে ধানের শীষের সামনে ফাঁকা স্থানের সিল দেয়া ২৭টি ভোট ইসলামী ব্যাংক থেকে দায়িত্ব পাওয়া প্রিজাইডিং অফিসার বৈধ করেননি। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে আফরোজা আব্বাসের বিরুদ্ধে জোরপূর্বক ভোট বৈধ করার অভিযোগ আসলে তা নিয়ে সোমবার রাজধানীর শাহজাদপুর নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ঘটনার সত্যতা তুলে ধরেন আফরোজা আব্বাস। তিনি জানান, নির্বাচন কমিশন নির্দেশ দিলেও তা মানেননি প্রিজাইডিং অফিসার। প্রত্যেকটা কেন্দ্রে ৭০টা, ৭৫টা, ৪০টা, ৫০টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলোকে যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরো বেড়ে যেত মির্জা আব্বাসের। রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়। আমি যাওয়ার পর কোনো ভোট এখানে বৈধ হয় নাই এবং আমি না যাওয়াতেও কোনো কেন্দ্রে কোনো ভোটই বৈধ করেনি ওরা। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নতুন সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছে। সভাপতি পদে জয় পেয়েছেন কফিল উদ্দিন ও মহাসচিব নির্বাচিত হয়েছেন সাইফুল আলম। একই সাথে 121 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রাজবাড়ী বাস মালিক সমিতির সভাপতি খন্দকার মাহমুদুল হক জুয়েল। সোমবার রাজধানীর লেডিস ক্লাবে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 3টায় শেষ হয়। পরে সভাপতি ও মহাসচিবের নাম ঘোষণা করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে ও চাঁদাবাজি বন্ধ করতে কাজ করার প্রতিশ্রুতি দেন নির্বাচিত মহাসচিব সাইফুল আলম। এবং প্রশাসনের প্রচেষ্টা এবং আমাদের যদি সহযোগিতা থাকে, এই চাঁদাবাজি বন্ধ হবে এবং দেশের উন্নয়নের জন্য এই যোগাযোগ ব্যবস্থা এবং পণ্য পরিবহনে দেশের উন্নতি এবং অগ্রগতিতে অংশগ্রহণ করার মতো একটি পরিবহন ব্যবস্থা গড়ে তুলব।
পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও রমজানে ভোগ্য পণ্যের দাম বৃদ্ধির অভিযোগে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার। সকালে এই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ। অভিযানের সময় মূল্য তালিকার সাথে বিক্রয়কৃত পণ্যের মূল্য মিল না থাকা, বেশি দামে পণ্য বিক্রি ও মোড়ক আইন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে 3টি দোকানকে 13,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। এছাড়া সোডিয়াম হাইড্রোসালফাইডের মতো ক্ষতিকর রাসায়নিক রাখা ও ভোগ্য পণ্যে রং মেশানোর অভিযোগে হাজি স্টোর এবং আমেনা ট্রেডার্সকে 90,000 টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের উপপরিচালক। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।